অনলাইন ক্লাসে ম্যাথস বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত। তা আমরা দেখো, জীবনে একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি, জীবনে একটা নতুন অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। তো সেই অধ্যায়টাতে আমাদের যে সবার রেজাল্ট হয়ে গেছে, অনেকের প্রত্যাশিত হয়েছে, আবার অনেকের হয়তো বা হয়নি। কিন্তু মনে করতে হবে এই যাত্রাটা শেষ না, এটা মাত্র শুরু হয়েছে নতুন একটা অধ্যায়ের। এবার যদি আমার রেজাল্টটা যদি পরিপূর্ণ না হয়, তাহলে আমার পরের বার রেজাল্টটাকে আমাকে পরিপূর্ণ করতে হবে, এই চেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো ক্লাসে প্রবেশ করি। তো তোমরা সবাই আমাকে জানো, তারপরও তোমাদের সাথে একটু পরিচয় করে নিই। ওকে, এটা হচ্ছে আমার পরিচয় সংক্ষিপ্ত আকারে। আরো তোমাদের সাথে থাকলে আরো বিশদ আকারে পরিচয় হবে। তো আমরা হচ্ছে যে বাংলা ক্লাস করছি। ইন্টারের বাংলা বিষয়টা আসলে, বাংলা যেহেতু আমাদের জন্য কম্পালসারি থাকে, 12টা বছর আমরা বাংলাকে আবশ্যিকভাবে পড়ি, সেজন্য এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা একটু মাইকটা মিউট রাখবে, সবাই মাইকটা মিউট রাখো। ঠিক আছে, সবার জন্য বাংলাটা আসলে আবশ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এই যে দেখো, প্রথমে আমরা আসি, বাংলাদেশ সিলেবাস মোট 200 নাম্বারের একটা সিলেবাস বাংলাতে দেয়া আছে। আমরা জানি, দেখো 200টা নাম্বার কিন্তু মোটেও কম নাম্বার নয়। হ্যাঁ, 200টা নাম্বার কি মোটেও কম মনে হবে? মোটেও কম না। 200টা, বাংলাতে আমাদের 10টা নাম্বার আছে, 200 নাম্বার আছে। এখন যেটা একটা কমন একটা ধারণা যে আমি বাংলা তো নিজে পড়তেই পারি, হ্যাঁ আমরা বাংলা নিজে পড়তেই পারি, বাংলা নিজে পড়ে যেই ফলাফলটা হবে, আসলে প্রত্যাশিত ফলাফলটা নিজে নিজে পড়ে করা যায় না। একটু মিউট রাখতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে কেউ একজন আহ আহ তুনাজ, তুনাজ জিনা, তুমি একটু কষ্ট করে মিউট করো। জি, একটু মিউট করতে হবে, ঠিক আছে? ওকে, জিনা, তুনাজ জিনা আইডিতে একটু মিউট করো। নেট ডিস্টার্ব। ঠিক আছে, বাংলাতে হচ্ছে 200টা নাম্বার আছে। আমরা জানি বাংলা প্রথম পত্রে 100 নাম্বার, বাংলা দ্বিতীয় পত্রে 100 নাম্বার থাকবে। বাংলা দ্বিতীয় পত্র যেহেতু আমাদের আজকে আলোচনার বিষয় না, এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। আমরা আজকে আলোচনা করবো বাংলা প্রথম পত্র নিয়ে। ঠিক আছে, তো বাংলা প্রথম পত্রে দেখো, আমরা জানি গদ্য অংশ আছে, কবিতা অংশ আছে, উপন্যাস আছে, নাটক আছে। গদ্য অংশ থেকে 12টা চ্যাপ্টার আছে আমাদের, কবিতা অংশ থেকে 12টা চ্যাপ্টার আছে, উপন্যাস থেকে আমাদের একটা লাল সালু আছে, নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা আছে। ঠিক আছে, এখানে একটু নামটা একটু মিস্টেক হয়েছে। তারপর হচ্ছে তোমার 12টা, এই যে গদ্য, এখান থেকে সৃজনশীল থাকবে 4টা, কবিতা 12টা, এখান থেকে সৃজনশীল 4টা থাকবে, উপন্যাস থেকে 2টা থাকবে, নাটক থেকে 2টা সৃজনশীল থাকবে। এইভাবে মোট আমাদেরকে 11টা প্রশ্ন হতে 7টা প্রশ্ন লিখতে হবে। এই 7টা প্রশ্নের 70টা নাম্বার থাকে। এবং আমরা জানি বহু নির্বাচনীতে আমাদের 30 নাম্বার থাকবে, এবং বহু নির্বাচনীর মধ্যেও চ্যাপ্টারের একটা কি আছে, বন্টন আছে। বহু নির্বাচনের মধ্যে কোন কোন অংশ থেকে কতগুলো আছে, এগুলো আমরা ধীরে ধীরে ক্লাসের মধ্যে জানতে পারবো। ওকে, তারপরে দেখো আমাদের যে সিলেবাসটা, আমাদের যে বাংলা প্রথম পত্রের যে সিলেবাস, এটা হচ্ছে আমাদের ইন্টারের বাংলা প্রথম পত্রের সিলেবাস। এবং এটা একটা মজার বিষয় হচ্ছে, এইগুলো যখন তুমি পড়তে যাবে, তুমি দেখবা যে তোমার বাস্তবতার সাথে এত গভীর ভাবে মিলে যায়। যেমন আমি একটা কবিতার কথা বলি, বিদ্রোহী। আরেকটা কবিতা ধরো তোমার, ধরো যে আমার পথ, এটা হচ্ছে প্রবন্ধ। তারপরে ধরে থাকো তুমি যে এখন হচ্ছে যে তোমার 18 বছর বয়স। এইগুলা যখন তুমি পড়বে, হ্যাঁ, মানব কল্যাণ যখন তুমি পড়বে, দেখবা যে বাস্তবতার সাথে এত, মানে এত নিকটবর্তী, এরা এত গভীর ভাবে চিন্তা চেতনা করে এই সিলেবাস গুলাকে সাজানো হয়েছে। যেমন এখানে সিলেবাসের আমাদের সবার একটা প্রিয় টপিক হচ্ছে এই অপরিচিতা গল্পটা। এখন অপরিচিত গল্পটা কি নিয়ে? অপরিচিত গল্পটা হচ্ছে প্রণয় নিয়ে, ভালোবাসার যে একটা সৌন্দর্য থাকে সেটা নিয়ে কিন্তু এই অপরিচিত গল্পটা। ঠিক আছে, এই যে আমাদের জীবনের সাথে এটা রিলেটেড, এভাবে করে পুরো সিলেবাসটাকে কিন্তু আমাদের জীবনের সাথে রিলেটেড করা হয়েছে। বিদ্রোহী কবিতাটা দেখো, হ্যাঁ, বিদ্রোহী কবিতার গত বছরে যে আন্দোলনটা হয়েছে, এখানে কি কাজ করেছে, মানুষের মধ্যে বিদ্রোহ কাজ করেছে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল সেটা আরো 100 বছর আগে যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে গেছেন, সেটা এখনো আমাদের বাস্তবতার সাথে কতটা সম্পর্কিত, সেটা আমরা যখন পড়তে যাব তখন আমরা বুঝতে পারবো। তাহলে এই সিলেবাসটা শুধুমাত্র যে তোমার পরীক্ষার খাতায় লেখার জন্য দেয়া হয়েছে, বিষয়টা তেমন না, আমাদের জীবনের সাথে এগুলা গভীরভাবে সম্পর্কিত। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এগুলা সবগুলা, এখানে যা যা আমি আলোচনা করছি, এগুলো সবগুলা কিন্তু গ্রুপের মধ্যে আপলোড করা হবে। আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই।
আজকে আমরা প্রথমে যাকে নিয়ে পড়া শুরু করতে চাচ্ছি তিনি হচ্ছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তোমাদের কারো সবার তো ক্লিয়ার, সবাই তো শুনতে পাচ্ছে আশা করি, সবার ক্লাস তো শোনা যাচ্ছে স্পষ্ট। আমার সাথে একটু রেসপন্স করবা। ইয়েস, সেতু বড়িয়া বলছে, সেতু বড়িয়া হচ্ছে ঢাকা থেকে ক্লাস করছে। আমি সেতু খুবই লক্ষ্মী একটা স্টুডেন্ট, সেতু এবং অসাধারণ রেজাল্ট করেছে। যদিও বা আমাকে এখনো ট্রিট দেয় নাই সেতু, আমি তার থেকে পাওনা আছে একটা ট্রিট এখন। তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমরা জানি, ওনার জন্ম মৃত্যুগুলো আমাদের জানা আছে। যে তোমার জন্ম হচ্ছে 1861 সালে। ওকে, 1861 সালে। হ্যাঁ, 1861 সালে ওনার জন্ম, আমরা জানি 7ই মে, 25শে বৈশাখ, 1268, 1941 সালে 7ই আগস্ট, 22শে সেপ্টেম্বর, 1348। দেখো, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, এনাদের যে জন্ম মৃত্যুগুলো আছে না, এগুলো আমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ সবসময় মাথায় রাখতে হবে, সবসময় রাখতে হবে। দেখো, এটাতে কিন্তু খুব একটা সমস্যা নেই। তুমি দেখো যে 18/6 আর 19/4, এটা হচ্ছে 18 ইংরেজিতে, 19 জন্ম মৃত্যু হচ্ছে 18 আর 19-এ, এদিকে 6/4, 6/4টা দেখো দুই দিকে কমন, এখানেও 6 আছে, এখানেও 4 আছে, তাহলে আর এদিকে হচ্ছে 12, 13। তাহলে এই কোশ্চেনটা আমার মুখস্থ করার দরকারই নেই, এটা আমার অটো মুখস্থ হয়ে যাবে। যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এই একটা আর এই 8টা। এবং তিনি যেহেতু 80 বছর বেঁচে ছিলেন, কত বছর বেঁচে ছিলেন? 80 বছর বেঁচে ছিলেন, সেই হিসাবে 61, 41, 68, 48। আবার দেখো, তারিখ কিন্তু একই, 7ই মে, 7ই আগস্ট, একই তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। আর এদিকে হচ্ছে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ নিয়ে একটা বিখ্যাত মুভি আছে, একটা গানও আছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মনে থাকবে। তো ওনার সম্পর্কে আসলে বলতে গেলে তো অনেক কথা বলতে হবে। তাকে, তার সম্পর্কে হচ্ছে যে মানে পৃথিবীর যে কয়জন শ্রেষ্ঠ কবি আছেন, যে কয়জন শ্রেষ্ঠ কবি আছেন, তার মধ্যে যদি আমি র্যাঙ্কিং করি, তাহলে রবীন্দ্রনাথকে আমাকে প্রথম কাতারে নিয়ে আসতে হবে। ওনার লেখার গভীরতা এত বেশি ছিল, উনি এত বেশি লিখেছেন। বলা হয়ে থাকে একজন মানুষ যদি দৈনিক 10 ঘন্টা, মানে দৈনিক যদি 8 ঘন্টা করে পড়ে 10 বছর, তারপরেও রবীন্দ্রনাথের লেখা পড়ে শেষ করতে পারবে না, এত লেখা লিখেছেন। অথচ তিনি খুব সংকীর্ণ জীবনযাপন করেছেন প্রাথমিকভাবে, প্রাথমিক জীবনে। যেহেতু তার দাদা ছিল প্রিন্স, বলা হয়েছিল যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার বাবা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। বাবা দাদার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাবা ছিলেন, মানে দাদা ছিলেন একেবারে বিলাসবহুল জীবনযাপন করেছেন, বাবা হচ্ছেন একদম সংকীর্ণ, একদম সংযত জীবনযাপন করেছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং সেইটার কারণে তিনি কিন্তু নিজের ছেলে মেয়েদেরকেও ঠিক সেই জীবনযাপনে অভ্যস্ত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সবসময় অসুস্থ থাকতেন, তিনি ছেলেদের টেক কেয়ার করতে পারতেন না, যার কারণে তাদের যে চাকর বাকর আছে, এই অনেক চাকর বাকর ছিল, অজস্র চাকর বাকর ছিল, তাদের কাছে তিনি বড় হয়েছেন। তো যার কারণে তার মনে এটা একটা ক্ষোভ ছিল, দুঃখ ছিল, তিনি ঘরের বাইরেও বের হতে পারতেন না। মাঝে মধ্যে ঘুরতে যেতেন, কিন্তু অন্যান্যরা যেভাবে যেতে পারতেন তিনি সেভাবে যেতে পারতেন না। এই যে কিন্তু তার সারাদিন কিন্তু তাকে কি করতে হতো? টিউটরের কাছে পড়তে হতো, হোম টিউটরের কাছে পড়তে হতো। তোমরা যেভাবে সারাদিন টিউটরদের কাছে দৌড়াদৌড়ি করো না, রবীন্দ্রনাথকে কিন্তু সেভাবে করতে হয়েছে। কিন্তু তিনি যা শিখেছেন, মানে সকালবেলা থেকে একেবারে সকালবেলা তোমার শাস্ত্রের টিচার থেকে শুরু করে সন্ধ্যাবেলা তোমার ধরো যে আহ কিসের ইংলিশের টিচার, এরকম সারাদিন কিন্তু ওনার বাসার মধ্যে টিউটর আসতে থাকতো। যেহেতু উনি স্কুলের পড়াশোনা ওনার ভালো লাগতো না, উনি জানো, তোমরা জানো যে উনি কিন্তু পড়ালেখায়, স্কুল পড়াশোনা উনি ভালো ছিলেন না। উনি কি করেছেন? সফলতার সাথে সব বিষয়ে ফেল করতেন, বাংলাতেও ফেল করতেন। এই অবস্থায় তার বাবা বুঝে গেছে যে একে দিয়ে আসলে আর কি হবে না, লেখাপড়া হবে না। তো তাকে এখন কি করতে হবে? আমাদের এখানে হলে আমরা বলবো যে জাগুই যা সাবধান, সরি টেলাগাই টেল গুই, হ্যাঁ রিক্সা চালাগুই। আমাদের হলে এখানে আমরা এভাবে বলতাম, কিন্তু ওনার বাবা কিন্তু সেই কাজটা করে নাই। উনি কি করেছেন? ওনার বাবা চিন্তা করেছেন ছেলেকে আমি অন্যভাবে শিক্ষিত করতে হবে, স্কুলে পড়াশোনায় হবে না। তখন তাকে হোম টিউটর রেখে 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 পড়াশোনা করিয়েছেন। ঠিক আছে, তো হোম টিউটর রাখার, এই যে সারাদিন টিউটর, মানে কুস্তির টিচারও ছিল, আবার যোগ ব্যায়ামের টিচারও ছিল, শরীরচর্চার টিচারও ছিল, এরকম। তো এইভাবে তিনি জ্ঞান অর্জন করে যা শিখেছেন তার শতগুণ তিনি পৃথিবীর মাঝে বিলিয়ে গেছেন। এবং তিনি, আমরা জানি, 1913 সালে তিনি কি পেয়েছেন? নোবেল পেয়েছেন। তাকে বলা হয় বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক বলা হয়। তাকে কি বলা হয়? বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক বলা হয় তাকে। তিনি কি পেয়েছেন আমরা জানি? 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পেয়েছেন, গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পেয়েছেন। ঠিক আছে, 1913 সালে। তাহলে হচ্ছে, ঠিক আছে, এবং আমরা যেটা পড়তে আছি, এই যে দেখো,
এই যে দেখো বইয়ের নাম হচ্ছে গল্পগুচ্ছ। ঠিক আছে, এই বইটার দাম প্রায় বর্তমান বাজারে 1000 টাকা এটার গায়ের দাম লেখা আছে। চিন্তা করো কত বছর আগে তিনি মারা গেছেন, অথচ তার গায়ে বইয়ে এখন বাজারে 1000 টাকা একটা বইয়ের দাম। এই গল্পগুচ্ছ থেকে আমরা আসলে কাব্যগুলো পড়তে আমাদের, সরি, গল্পগুলো পড়তে আছি গল্পগুচ্ছ থেকে। তো এই গল্পগুচ্ছে গীতাঞ্জলির জন্য তো তিনি আমরা জানি 1913 সালে নোবেল পেয়েছেন, এশীয়দের মধ্যে প্রথম, মানে এশিয়ার মানুষদের মধ্যে তিনি প্রথম নোবেল পেয়েছেন। এই নোবেলটা তিনি পেয়েছেন যে এটাকে আসলে গীতাঞ্জলির জন্য তিনি পাননি, এটাকে আমরা বলবো এটা পেয়েছেন তিনি আসলে কিসের জন্য, এটা পেয়েছেন তিনি সং অফারিংস এর জন্য। কিসের জন্য পেয়েছেন স্যার? সং অফারিংস। এটা খেয়াল করতে হবে, সং অফারিংস, সং অফারিংস। হ্যাঁ, মানে অনেক সময় তোমাকে কনফিউজ করবে, লিখবে সংস অফারিংস দিয়ে, আবার লিখবে যে সংস অফারিং দিয়ে, তোমাকে অপশন দিয়ে কিন্তু কনফিউজ করবে। তো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে, আমাদের নাম হচ্ছে কি, আসল নাম হচ্ছে সং অফারিংস। আসল নাম কি? সং অফারিংস। ঠিক আছে, সং অফারিংস এর জন্য তিনি নোবেল পেয়েছেন। যদি কেউ, তোমার এখানে যদি দুইটাই থাকে অপশন, যদি গীতাঞ্জলিও থাকে সং অফারিংসও থাকে, তাহলে তুমি দাগাবা কিন্তু সং অফারিংস, গীতাঞ্জলি দাগাবা না। ঠিক আছে, আর যদি সং অফারিংস না থাকে তাহলে গীতাঞ্জলি দাগাবা। তিনি কিন্তু দেখো, তিনি কিন্তু কলকাতাতেই বড় হয়েছে, কিন্তু তার বাবা যখন তাকে জমিদারির দায়িত্বটা দিল, তার যতীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারির দেখাশোনায় বিজনেসের মধ্যে মানে ব্যর্থ হলো, তখন তার বাবা কি করলো, তার জমিদারির দায়িত্বটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে দিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে খুব সফল হয়েছেন। এবং এই জমিদারি যেহেতু তাদের পূর্বপুরুষরা ছিল খুলনার দক্ষিণ দিঘিতে, এই খুলনা অঞ্চলে, এই বাংলা অঞ্চলে তাদের অনেক জমিদারি ছিল, সেগুলো দেখাশোনা করতে তিনি এসেছেন। এবং এই যে বাংলার সাথে ওনার যে পরিচয় হয়েছে, আমরা একটা কবিতা পড়বো না, সোনার তরী, গগনে গরজ মেঘ ঘন বরষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা। আমরা যখন এই কবিতাটা পড়বো, আমরা দেখতে পারবো, আমরা দেখতে পারবো যে কি এইখানে তোমার মানে যে বাংলা অঞ্চলে যে বৃষ্টি, এই বৃষ্টির এত সুন্দর রূপ তিনি পদ্মা পাড়ে বসে এই কবিতাটা লিখেছেন। তার অনেকগুলো গল্পের চরিত্র এই বাংলা অঞ্চল থেকে তিনি নিয়েছেন, তার অনেকগুলো বিখ্যাত কাব্য তিনি বাংলা অঞ্চলে বসে লিখেছেন। এবং এই যে গীতাঞ্জলি, এই গীতাঞ্জলিটার যে অনুবাদ, ইংরেজিতে যে অনুবাদ, তিনি সেটা কিন্তু নিজে, এই গীতাঞ্জলিকে বলা হচ্ছে স্ব-অনুদিত। গীতাঞ্জলিকে কি বলা হচ্ছে? স্ব-অনুদিত। আমাদের সিলেবাসের সাথে দুইটা জিনিস রিলেটেড আছে, একটা মানে স্ব-অনুদিত দুইটা জিনিস রিলেটেড, একটা হচ্ছে গীতাঞ্জলি আর একটা হচ্ছে লাল সালু। লাল সালুটা সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই এটাকে কি করেছেন, নিজে এটাকে অনুবাদ করেছেন। গীতাঞ্জলিও নিজে অনুবাদ করেছেন। এটা নিয়ে একটা বিতর্ক আছে, অনেকে বলছে গীতাঞ্জলি অনুবাদ ডাব্লিউ.বি. ইয়েটস করেছেন। হ্যাঁ, ডাব্লিউ.বি. ইয়েটস হয়তো ওনাকে সাহায্য করেছেন, ডাব্লিউ.বি. ইয়েটস হয়তো ওনাকে সাহায্য করেছেন, কিন্তু গীতাঞ্জলি নিজেই তিনি অনুবাদ করেছেন। ঠিক আছে, বুঝা গেল? এটা হচ্ছে স্ব-অনুদিত। এবং এটাকে যে এত সুন্দর করে তিনি ইংরেজিতে ভাব দিয়ে অনুবাদ করতে হবে, সেটা কিন্তু এই বাংলায় বসেই করেছেন। অর্থাৎ এই বাংলা অঞ্চলে না আসলে রবীন্দ্রনাথের নোবেলটা পাওয়া হতো না, বাংলা অঞ্চলে না আসলে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যটা লেখা হতো না, সোনারতরী লেখা হতো না, বাংলা অঞ্চলে না আসলে তিনি বিখ্যাত বিখ্যাত গল্পগুলো তিনি লিখতে পারতেন না। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমরা মোটামুটি এই জিনিসগুলো ধারণা লাগবে। ওনার আরো অনেকগুলো কাব্য আছে। ওনার প্রথম কাব্যের নাম কি আমরা জানি, ওনার প্রথম কাব্যের নাম হচ্ছে, প্রথম কাব্যের নাম হচ্ছে আমরা জানি যে বনফুল, যেটা হচ্ছে মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়েছে। ঠিক আছে না, বনফুল প্রথম। তার হচ্ছে প্রথম গল্প হচ্ছে ভিখারিণী। ভিখারিণী মানে ফন্নি। ঠিক আছে না, মনে একার জন্য মনে একবার যে ফন্নি, ভিখারিণী মাত্র 16 বছর বয়সে প্রকাশিত হয়েছে। ওকে। তার প্রথম তোমার উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম উপন্যাস, প্রথম উপন্যাস। ওকে, এটা হচ্ছে প্রথম উপন্যাস। ওইদিকে বোধহয় দেখা যাচ্ছে না। ওকে, আমরা এটা লিখি, এটা হচ্ছে প্রথম উপন্যাস। এই জিনিসগুলো আপাতত মনে রাখতে হবে। এরপর অনেক কাব্য আছে, কাব্যগুলো যখন আমরা সোনার তৈরি করতে যাব, তখন সেগুলো আমরা মুখস্থ করবো কাব্যগুলোকে। ঠিক আছে, আপাতত আমরা এইটুকু পর্যন্ত জেনে রাখি। ভিখারিণী হচ্ছে তার প্রথম গল্প 16 বছর বয়সে, বনফুল হচ্ছে তার প্রথম কাব্য 15 বছর বয়সে, বউ ঠাকুরানী হচ্ছে তার প্রথম উপন্যাস। ঠিক আছে, তারপর হচ্ছে তিনি 1913 সালে নোবেল পেয়েছেন, তাকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। তারপর হচ্ছে জীবন গীতি, জীবনকে গানের আকার তিনি উপস্থাপন করেছেন, এত সুন্দর তার গানের ভাষা। আমরা জানি সবাই কম বেশি রবীন্দ্রনাথ বা রবীন্দ্র সঙ্গীতের ভক্ত হয়, সবাই কম বেশি হয়ে যায়। যারা বুঝে না, প্রথম প্রাথমিকভাবে না বুঝলে খারাপ লাগে, কিন্তু বুঝলে সে আর রবীন্দ্রসঙ্গীত ছাড়া আসলে কিছু বুঝে না। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের আপাতত এইটুকু পর্যন্ত মনে রাখলে চলছে রবীন্দ্রনাথ সম্পর্কে। তারপরে দেখো উনি, এবার চলো আমরা যদি গল্পে যাই,
এই যে আমাদের যে গল্প অপরিচিতা, অপরিচিতা গল্পটা পড়ার আগে আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। সেটা হচ্ছে দেখো, এখানে আমি তিনটা ছোট গল্পের ছবি দিয়েছি, দেখো হৈমন্তী, দেনা পাওনা, সুভা, তিনটা গল্প দেখো। এই তিনটা গল্পকে আমরা একটু কানেক্টেড করবো, কারণ এটার সাথে আমাদের অপরিচিতার একটা কানেকশন আছে। কিভাবে কানেকশন আছে? এই যে ধরো, হৈমন্তী গল্পের কাহিনীটা যেরকম, দেনা পাওনা গল্পের কাহিনীটাও একই রকম, শুধু চরিত্রগুলো ভিন্ন। আবার শুভ গল্পে তোমরা পড়ে এসেছো, শুভ গল্পে তোমরা দেখেছো যে তাদের বাবা মেয়ের সাথে একটা সম্পর্ক ছিল। একই গল্পে, একই তোমার থিমে তিনি গল্প লিখেছেন তিনটা, প্রায় বলা যায় দুটো একদমই সেম গল্প, একদমই সেম গল্প। এই হৈমন্তী আর দেনাপাওনা, আমাদের সময় আমরা হৈমন্তী পড়েছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা সুভার পরিবর্তে দেনা পাওনা করেছে। দেনা পাওনা হৈমন্তীর কাহিনী একই কিন্তু, ঠিক আছে? এটা কি, যৌতুকের কারণে মেয়েকে বলি দিতে হয়েছে, বাবাকে তার মেয়েকে বলি দিতে হয়েছে, বা মেয়ের জীবন, মেয়ে নিজেই নিজের জীবনকে কি করেছে, তুচ্ছ করেছে, নিজেই নিজের জীবনকে আত্মাহুতিতে সে আহ নিজেকে বিসর্জন দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, মানে মৃত্যুকে সে বরণ করে নিয়েছে। কেন এমনটা কেন হলো? একই থিমে দুইটা গল্প। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে একটা অভিজ্ঞতা আছে, দুর্বিষহ একটি অভিজ্ঞতা আছে। কিসের অভিজ্ঞতা? অভিজ্ঞতাটা হলো তার যে মেয়ের জামাই, তার দুইটা মেয়েকে তিনি বিয়ে দিয়েছেন। তো মেয়ের জামাই দুজনকে তিনি বিদেশে পাঠিয়েছেন পড়াশোনা করার জন্য নিজের টাকা দিয়ে, ঠিক আছে? এখন তার মধ্যে একজন হচ্ছে যে, মানে হচ্ছে যে একটু বেয়াদব টাইপের ছিল। সে যখন, রবীন্দ্রনাথ যখন তার ঘটি বাটি বিক্রি করে, তার জায়গা জমি বিক্রি করে, মানে বউয়ের স্বর্ণ গয়না বিক্রি করে দিয়ে সে জামাইকে টাকা পাঠায় পড়াশোনা করার জন্য। এখন একটা সময় ধার দেনা করতে 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 রবীন্দ্রনাথের আর টাকা পয়সা নাই, সে আর জামাইকে দিতে পারছে না। তো জামাইও কি করলো, আর বিদেশ থেকে চলে আসলো। চলে আসার পরে এই জামাই, মানে রবীন্দ্রনাথ অনেক সময় মেয়েকে দেখতে যাইতো, কিন্তু দেখা গেল যে তারা এমন ভাবে ট্রিট করতো, অথচ উনি কিন্তু একজন নোবেল লরিয়েট, তাই না? উনি একজন নোবেল লরিয়েট, একজন, দেখো না যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট হতে কত সম্মান সারা পৃথিবীব্যাপী। এই রবীন্দ্রনাথ একজন নোবেল লরিয়েট। সেই মানে রবীন্দ্রনাথকে এরা কি করতো, মানে মেয়ের সাথে দেখা করতে দিত না। তিনি সকালে যেতেন, দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যেত, কিন্তু মেয়ের সাথে সাক্ষাৎ হতো না, ঠিক আছে? এইভাবে করে তার মানে জীবনে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছে। এবং মেয়ে, এমনকি তার যে মেয়ের জামাই শরৎচন্দ্র, তার নাম আবার ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না, তার মেয়ের নাম ছিল শরৎ আর কি। ওই শরৎ কি করতো, শরৎ যদিও বা শরৎ, কিন্তু সে কাজ করতো গ্রীষ্মের মতো, খরা। সে কি করতো, পা দুইটা তুলে দিত তোমার টেবিলের উপরে এবং বসে বসে সিগারেট পান করতো শ্বশুরের সামনে, এইভাবে। কেন? টাকা দিতে পারে নাই সেজন্য, যৌতুক দিতে পারে নাই সেজন্য। একদিন রবীন্দ্রনাথ যাচ্ছিলেন মেয়ের সাথে দেখা করতে, যাওয়ার পথে শুনলেন তার মেয়ে মারা গেছে, অসুস্থ ছিল, মারা গেছে। তিনি আর মেয়েকে দেখতে যান নাই, তার সৎকারটুকুও তিনি আর করতে যান নাই, তিনি চলে এসেছেন। এই যে নিজের জীবনে একটা ব্যক্তি জীবনের দুঃখ রবীন্দ্রনাথের, সেই ছাপ থেকে তিনি একই থেমে বেশ কিছু গল্প লিখেছেন। হৈমন্তী লিখেছেন, দেনা পাওনা লিখেছেন, শোভাটাও কাছাকাছি জায়গা থেকেই লিখেছেন, কাছাকাছি থিম থেকেই লিখেছেন। এখন দেখো, তাহলে এই গল্পগুলোর আলোকে আমরা যদি অপরিচিতাকে বিবেচনা করি, অপরিচিতা হচ্ছে একদম ভিন্ন ধাঁচের একটা গল্প, একদম ভিন্ন ধারা থেকে সৃষ্ট অপরিচিতা গল্পটা। কিভাবে? কারণ এই গল্পেই প্রথম প্রতিবাদ হয়েছে। কিসের প্রতিবাদ হয়েছে? যৌতুক প্রথাকে ভাঙার প্রতিবাদ হয়েছে। কিসের প্রতিবাদ হয়েছে এখানে? যৌতুক প্রথাকে ভাঙার। এখানে প্রতিবাদটা কিসের? যৌতুক প্রথাকে ভাঙার প্রতিবাদ। যদিও বা রবীন্দ্রনাথ বাস্তব জীবনে এই প্রতিবাদটা করতে পারেন, তিনি বাস্তব জীবনে কিন্তু এই প্রতিবাদটা করতে পারেন না। কারণ কি জানো? কারণ যখন এই ঘটনার পরেও তিনি নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন 9 বছর বয়সে, তাও যৌতুক দিয়ে। এই গল্পটা লেখার পরেও বাস্তবতার কাছে মানুষ অসহায়, কিন্তু বাস্তবে না করতে হলে তিনি গল্পে দেখিয়েছেন যৌতুককে কে ভেঙেছে, বিয়েটা কে ভেঙেছে। বিয়েটা হচ্ছে মেয়ের বাবা নিজে বিয়ে ভেঙে দিয়েছে, যেটা হচ্ছে তখনকার সময় গল্পের জন্য, গল্পের জগতের একটা মাইল ফলক ছিল এই গল্পটা। কেন? কারণ হচ্ছে আর কোনো গল্পে, মানে যৌতুক প্রথাকে ভাঙা, মেয়ের বিয়ে ভেঙে দেওয়া, বাবা নিজে মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছেন যৌতুকের কারণে, এটা কিন্তু আগের কোনো গল্পে কিন্তু হয়নি। এটা এই গল্পেই প্রথম হয়েছে, এবং এই জন্য এই গল্পটা হচ্ছে তৎকালীন যুগের জন্য একটা মাইল ফলক হয়ে থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে এই জন্য এই গল্পটা একই থিম থেকে তিনি এতগুলো গল্প লিখেছেন। আমরা গল্পের প্রেক্ষাপটটা আলোচনা করলাম, এখন আমরা গল্পের ভেতরে চলে যাব, অপরিচিতা গল্পে। ঠিক আছে, চলো আমরা অপরিচিতা গল্পে যাই। অপরিচিতা গল্পের প্রেক্ষাপটে দেখো, এই যে হচ্ছে আমাদের দ্য গ্রেট অনুপম, দ্য গ্রেট বলদা। বুঝে গেল? অনুপমকে আমরা কি বলি? দ্য গ্রেট বলদা বলি। আচ্ছা, আমি যতটুকু পড়িয়েছি,
ততটুকু কি কারো বুঝতে সমস্যা হয়েছে? আমাকে একটু জানাতে হবে। সবাই কি বুঝেছো যতটুকু পড়িয়েছে? ইয়েস, একজন বলেছে ইয়েস। সেও তুই বুঝেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখন কোথায় চলে যাব? আমরা এখন গল্পের ভিতরে প্রবেশ করছি। গল্পের মধ্যে আমরা দেখতে পাই কাকে? আমরা দেখতে পাই এই যে গল্পের মধ্যে এই অনুপম চরিত্রটা আছে। আমরা এটা জাস্ট একটা কাল্পনিক, এটা তোমাদের জন্য এআই জেনারেটেড একটা ছবি। তো হচ্ছে যে এই অনুপম চরিত্রটা কেমন, ঠিক আছে? অনুপম চরিত্রটা কেমন সেটা যদি আমরা দেখতে চাই, অনুপম চরিত্রটা কেমন? হ্যাঁ, ঠিক আছে, দুঃখিত, একটু সময় নিলাম। তো অনুপম চরিত্রটা হচ্ছে যে, অনুপম হচ্ছে একটা শিক্ষিত বলদ ছেলে। কি ছেলে? শিক্ষিত বলদ ছেলে। কতগুলো থাকে না, অনেক শিক্ষিত কিন্তু বল না। ঠিক আছে, অনুপম হচ্ছে সেরকম একটা শিক্ষিত বলদ ছেলে। হোয়াটসঅ্যাপে যেমন লিঙ্ক ক্লিক করো। ওকে। তো অনুপম এই যে সে কি করছে, সে হচ্ছে মানে তার এখন পড়াশোনা শেষ হয়ে গেছে। সে বিএ পরীক্ষা, এমএ পরীক্ষা সব পরীক্ষা পাশ করে ফেলেছে। তার চাকরিও কোনো দরকার হয় না। ঠিক আছে, তার চাকরিও কোনো দরকার হচ্ছে না। তাহলে সে কি করে? এখন তার একটাই কাজ, বিয়ে করতে হবে। তার একটাই কাজ কি? বিয়ে করতে হবে। এখন বিয়ে করলে কি হয়? বিয়ে করার জন্য কি দরকার? একটা মেয়ে দরকার। তো মেয়ে যখন দরকার, তাহলে সারাদিন মাথায় কি ঘুরে? খালি মেয়ে ঘুরে সারাদিন মাথায়। ঠিক আছে না? এখন জৌলুমের দরকার একটা পাত্রী, একটা মেয়ে। এই যখন তার অবস্থা, তার সারাদিন খালি কোন একটা মেয়ে দেখলে সে চিন্তা করে, এটা যদি এটাকে মনে হয় বিয়ে করার মতো উপযুক্ত একটা মেয়ে। আচ্ছা, সে কি চিন্তা করে না বিয়ের কথা? সেভাবে চিন্তা করে। তো এমন সময় তার মনের মধ্যে যখন হালকা হালকা বিয়ের আগুন জ্বলছে তার মনের মধ্যে, এমন সময় তার বন্ধু হরিশ এসে তাকে কি করলো? তাকে আরেকটু তার মানে তার আগুনের মধ্যে একটু কেরোসিন ঢেলে দিল। ঠিক আছে, কেরোসিন ঢেলে আগুনটা ধাপ করে জ্বালাই দিল। সে বললো, মেয়ে যদি বলো তো হয়ে আমার মতো, মানে আমার কাছে আছে, তুমি যদি মেয়ে চাও আমার কাছে আছে। ঠিক আছে, এই যে শুরু হলো তার কল্পনা জগতের প্রবেশ, এই যে শুরু হলো তার কাহিনী। কিন্তু কাহিনীটা কি হয় নাই, মানে পুরোপুরি শেষ হয় নাই। এবং যে গল্পের নামটা খেয়াল করো, গল্পের নামটা কি? অপরিচিতা। গল্পের নাম হচ্ছে অপরিচিতা। অপরিচিতা মানে এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যেই চরিত্রটি, সে অপরিচিতা অপরিচিতাই থেকে গেছে। সে কি থেকে গেছে? অপরিচিতাই থেকে গেছে। তার সাথে সে তার পরিচয় সে সম্পূর্ণরূপে পায় নাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চলো গল্পের মধ্যে প্রবেশ করি। গল্পের ভিতরে সে প্রথম বলছে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যেখানে যেখানে আন্ডারলাইন করব তোমরা এই আন্ডারলাইন গুলো নোট করে ফেলবে, এবং এইগুলো আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা পেয়ে যাবা। বাট তোমাদেরকে নোট থাকলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, ঠিক ঠিক আছে, দেখো। তাহলে আমরা শুরু করি। প্রথমে বলছে সে, গল্পের অনুপম বলছে, আজ আমার বয়স 27 মাত্র। বয়স কত বলছে? 27 বলছে। বয়স কত? আজ আমার বয়স 27 মাত্র। তাহলে গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে অনুপম, অনুপম তার বয়স হচ্ছে, অনুপম তার বয়স হচ্ছে 27 বছর। ঠিক আছে, অনুপমের বয়স হচ্ছে 27 বছর। তা বলছে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। অর্থাৎ তার জীবনটা দৈর্ঘ্যের দিক থেকে জীবনটা ছোট, যেহেতু 27 বছর বয়স বলছে। এবং গুণও নাই তার মধ্যে, সে হচ্ছে বেগুন। সে কি বেগুন, মানে তার কোনো গুণাগুণ নাই তার মধ্যে। তাই আমি পড়ানোর সময় কিছু জিনিস আন্ডারলাইন করব, কিছু জিনিস ব্রেকেটে রাখবো। যেগুলো ব্রেকেটে রাখবো ওগুলো অনুধাবনমূলক বাক্যের জন্য, যেগুলো আন্ডারলাইন করবো ওগুলো জ্ঞানমূলকের জন্য, বহু নির্বাচনের জন্য কাজে আসবে। ঠিক আছে, তো বলছে যে জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড়, না গুণের হিসাবে। তাহলে এই জায়গাটাকে আমরা ব্রেকেটের মধ্যে রাখবো। ঠিক আছে, তোমরা খাতায় নোট করবা। জাস্ট এইগুলো নোট না করতে না পারলেও অন্তত আন্ডারলাইন গুলো তোমরা নোট করবে। তো এখানে একটি বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছে, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। অর্থাৎ সে বলছে আমার জীবনে একটা ঘটনা আছে, একটা পদক্ষেপ আছে। পদক্ষেপ বলতে এখানে কি বোঝাচ্ছে? পদক্ষেপ বলতে এখানে ঘটনা বোঝাচ্ছে। পদক্ষেপ বলতে কি বোঝায়? একটা ঘটনা আছে তার জীবনের। এই ঘটনার ইতিহাসটা বলছে যে কি, এই ঘটনার ইতিহাসটা জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। কিসের মতো? ফলের মতো।
গুটি জিনিসটা চিনো কিনা? গুটি, ফলের গুটি, আমের গুটি। আম যখন একদম ছোট ছোট থাকে, দেখবে যে যখন প্রচন্ড গরম হয় তখন আমের গুটিগুলো ঝরে পড়ে যায়। ঠিক আছে, প্রচন্ড গরম হলে আমের গুটিগুলো ঝরে পড়ে যায় যখন ছোট ছোট থাকে। এই গুটি আম যদি পেকে যায়, ওইগুলা কি খাওয়ার উপযুক্ত থাকে? থাকে না, ওগুলা কিন্তু কোনোভাবেই কোনো কাজেই আসে না। বলছে এখন গুটি থেকে ধীরে 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 বড় হয়ে সেটা ফল হবে, কিন্তু গুটি যদি ফলের মতো হয়ে যায়, ঠিক আছে, তার মানে এটা অপরিপক্ক, এটার উপযোগিতা থাকে না। তার মানে কি বোঝাচ্ছে যে জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে, তার মানে তার ঘটনার অপরিপক্কতা, জীবনের অপরিপক্কতা, জীবনের যে ঘটনাটা আছে, তার যে পদক্ষেপটা আছে, যে ঘটনাটা আছে, সেটা কি পায় না, পরিপূর্ণতা পায় না। ঠিক আছে, তাহলে এইবারে আমরা হচ্ছে তার বয়সটা জানলাম, তার ঘটনাটা সম্পর্কে জানতে পারলাম। তারপর হচ্ছে যে কি, ইতিহাসটা আকারে ছোট, আমি ছোট করে লিখবো। এটা একটা ছোট্ট ঘটনা, তাই আমি এটাকে ছোট করেই লিখবো, খুব একটা বড় লিখবো না। কিন্তু যারা সামান্য বলিয়া ভুল না করে, তাহারাই আর রস রস। রস মানে হচ্ছে কি, রস মানে হচ্ছে মর্ম। রস মানে কি, মর্ম, গুরুত্ব। বুঝবেন যে আমার এই ঘটনাটা যদিও বা ছোট, কিন্তু এটার গুরুত্বটা যারা ছোটকে তুচ্ছ করে না, তারা কিন্তু এটার গুরুত্ব বুঝবে। ঠিক আছে, তারপর সে বলছি কি, কলেজে যতগুলো পরীক্ষা পাশ করবার সব আমি চুকাই আছি। সবগুলো পরীক্ষা শেষ। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। অর্থাৎ ছেলেবেলায় তার পণ্ডিতরা তাকে বলতো যে তুই দেখতে সুন্দর ছেলে, তুই ছেলে অনেক স্মার্ট, তুই দেখতে সুন্দর, ঠিক আছে, কিন্তু তুই হচ্ছে একটা মাকাল ফল। মাকাল ফল কেন? এই যে মাকাল ফল জিনিসটা দেখো, বাইরের দিকটা কত মসৃণ, কিন্তু ভেতরের দিকটা দেখলে বমি চলে আসবে এবং দুর্গন্ধ। আগেকার দিনে এটা দিয়ে ভেষজ ওষুধ তৈরি করা হতো আর কি। কিন্তু এখন হচ্ছে যে বলছে তুই হচ্ছে সেরকম মাকাল ফল, তোর মধ্যে কোনো গুণাগুণ নাই। ঠিক আছে, সেজন্য সে বলছে যে আমার পণ্ডিতরা, মানে আমার টিচাররা, আমার উস্তাদরা আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করতো। কিন্তু সে বলছে কি, দেখো, আমি যদি পরজন্মে, অন্য একটা জন্মে আমি যদি আমার পৃথিবীতে আসি, তাহলে আমি এরকমই চাই। এই পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ, আমার মুখে শুরু, আমি সেই শিমুল ফুলের মধ্যে হতে চাই, আবার এই মাকাল ফলের মধ্যে হতে চাই। এটার কারণ কি, সে মাকাল ফলের মধ্যে কেন হবে, তার একটা বিশেষ কারণ আছে, সেটা আমরা পরবর্তী দিয়েছি। এই জায়গায় হচ্ছে তার পিতার পরিচয়। পিতা কি ছিলেন? গরিব ছিলেন। কি ছিলেন? গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। কি করে? পেশায় কি ছিল? ওকালতি করেছেন। পেশায় কি করেছেন? ওকালতি করেছেন। ঠিক আছে, পদ ছিল, পদবি ছিল উকিল। তিনি ছিলেন উকিল, পেশা ছিল ওকালতি। ঠিক আছে, তো ওকালতি করে তিনি প্রচুর টাকা রোজগার। ঠিক আছে, তখনকার সময় মানুষ ওকালতি করে অনেক টাকা ইনকাম করতেন। ঠিক আছে, তখনকার সময় যেমন হচ্ছে ধরো মাইকেল মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত, তখন তিনি বিখ্যাত উকিল ছিলেন। ঠিক আছে, এবার আমরা যে আমাদের যে গ্রামের একটা বাড়ি আছে, যে সাবু উকিলের বাড়ি, উনিও মানে হচ্ছে যে আমাদের ওই ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বিখ্যাত উকিল ছিলেন তিনি। তখনকার সময় ওকালতির একটা ট্রেন্ড ছিল, ওইটা দিয়ে মানুষ অনেক টাকা ইনকাম করতো। তো তার বাবাও ওকালতি করে কি করেছে, অনেক টাকা পয়সা ইনকাম করেছে, কিন্তু নিজে কি করতে পারে নাই, ভোগ করতে পারে না। যেহেতু যারা বেশি টাকা, সারাদিন যারা টাকা ইনকাম করে, সারা জীবন যারা টাকা ইনকাম করে, এরা নিজেদের টাকাকে নিজেরাই উপভোগ করতে পারে না। এবং বলছে তার বাবা একবার হচ্ছে মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। অর্থাৎ তার যখন মৃত্যু হয়েছে, তখনই তিনি ছুটি পেয়েছেন। এর আগ পর্যন্ত তিনি কি পান নাই, একদমই ছুটি পান নাই, টাকাগুলো ভোগ করার সময় পান নাই। তার বাবা কি ছিল? গরিব ছিল। পেশায় কি ছিল? উকিল ছিল। এটা মাথায় রাখতে হবে। এবার আসো, এরপরে সে এখানে মায়ের বর্ণনা দিচ্ছে। তার মা কিরকম, বলছে যে মার হাতেই আমি মানুষ, মার কাছে আমি বড় হয়েছি, মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভুলেন না, আমাকেও ভুলিতে দেন না। আমরা যে ধনী এটা তিনিও ভুলেন না আমাকে। অর্থাৎ যখন গরিব যখন হঠাৎ করে বড় লোক হয়, হ্যাঁ, তখন সে নিজেকে বড় লোক মনে করে। সে শুধু নিজেকে বড় লোক মনে করে না, সে শুধু নিজেকে তখন বড় লোক হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। মানে তখন সারাদিন শুধু কি করে, দেখো বলছে যে, তো বলছে যে এই কথা তিনিও বলেন না, আমাকেও বলতে দেন না। ধরো যে একটু হাতে ময়লা লাগলে, আরে আরে যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গোসল করে আসো, হাতে ময়লা ধরেছো কেন, যাও যাও তাড়াতাড়ি গোসল করে আসো। একটু গায়ে ময়লা লাগলে, এই ময়লা লাগলো কেন করো, ছি 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 ছি, এত নোংরা কাজ, আমরা বড় লোক, ভুলে গেছো তুমি, তাই না? তাকে এগুলো বারবার স্মরণ করা যায়। এবং এই কারণে বলছে যে আমার পুরোপুরি বয়স হইল না। অর্থাৎ মায়ের কোলে কোলে থাকার কারণে, মায়ের আঁচলে ধরে থাকার কারণে একটা ছেলে বড় হয়ে যেরকম পরিপক্কতা লাভ করার কথা, তার মধ্যে কিন্তু সেরকম পরিপক্কতা আসে নাই। বয়স হয়ে যাওয়ার পরও তার সে কি ইম্যাচিউরড, অদক্ষ হয়ে আছে জীবনের জন্য, জীবনের মধ্যে সে অদক্ষ হয়ে আছে। ঠিক আছে,
ওকে, এবং সে এবার কি করছে, কিন্তু সে তার এই দোষটাকে সে গুণ হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, সেটাকে গ্লোরিফাই করতে যাচ্ছে, এটাকে একটা বিশেষ রূপ দিতে চাচ্ছে। তাই না? আমরা যখন একটা কিছু, ধরো যে আমাকে একটা দোষ যদি বলে, আরে ও তো এমন করছে, ওই দেখুন ওই সেলিব্রিটি এমন করে, তাই না? সেলিব্রিটিদের সাথে যখন নিজেদেরকে তুলনা করে তখন নিজের দোষটা আর দোষ থাকে না, ওটা তখন মহৎ একটা কোন পর্যায়ে চলে যায়। যেমন আমি যদি আজকে যদি ক্লাসে যদি আসতাম, এভাবে যদি আসতাম যে একটা টিয়া কালারের একটা শার্ট পরে, প্যান্ট পরে, ইন করে, চোখে চশমা লাগায়, ক্যাপ পরে, টিয়া কালারের, তাহলে সবাই হাসতে হাসতে শেষ, চোখে একটা টিয়া কালারের চশমা পরলাম। আর যদি এটা কোনো সেলিব্রিটি করে, সবাই তো ওয়াও কি কিউট লাগতেছে, কারণ সেলিব্রিটি করেছে সেই জন্য, তাই না? তো এখানে সে বলছে যে আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননে ছোট হইতে, এটা আসে অন্নপূর্ণার কোলে গজাননে ছোট হইতে। এগুলো সবগুলো লাইনের প্রত্যেকটা লাইন যেগুলোকে আমি ব্রেকেটে রাখছি, যেগুলো অনুধানমূলক, এগুলো সবগুলো লাইন কিন্তু পরীক্ষায় আমি পিডিএফ আকারে দিয়ে দিব। তোমরা সবাই এই লাইনগুলোকে প্র্যাকটিস করলে, বিশেষ করে বন্ধমূলক লাইনগুলোকে প্র্যাকটিস করলে একটা চ্যাপ্টার সম্পর্কে একদম স্পষ্ট ধারণা হয়ে যায়। তো এগুলো নিয়ে তোমাদের টেনশন করার কিছু না, আমি এগুলো সবগুলো নোট দিয়ে দিব গ্রুপের মধ্যে। ঠিক আছে? বলছে যে অন্নপূর্ণার কোলে গজাননে ছোট ভাই, কি বলেছে? অন্নপূর্ণার কোলে গজাননে ছোট ভাই বলেছে। কেন? এটা মানে কি? দেবী অন্নপূর্ণার দুইটা সন্তান, একটা হচ্ছে মানে কার্তিক আর একটা হচ্ছে গণেশ। তো গণেশ হচ্ছে বড়, কার্তিক হচ্ছে ছোট। তো এই কার্তিক কি করে, সবসময় বড় হয়ে গেছে সে, মানে অনেক বড় হয়ে গেছে, তার মুশদারি গজায় গেছে, কিন্তু সে তারপরে মায়ের আঁচল ধরে থাকে, মায়ের আশেপাশে থাকে সবসময়, মানে মাকে দেখভাল করে আর কি। মায়ের যাতে কোনো কিছু না হয় সেজন্য সবসময় মায়ের আশেপাশে থাকে। এখন এই বলছে আমি হচ্ছি সেই গজানন, তাই না? আমি সেই, না স্যার, আমি হচ্ছি যে গজাননের সেই ছোট ভাই, আমি হচ্ছি সেই কার্তিক যে সবসময় মায়ের আশেপাশে থাকে। আসলে কি সে সেজন্য মায়ের আশেপাশে থাকে, সে মা তাকে কোথাও যাইতেই দেয় না, দূরে যেতে দেয় না, এটা সে বোঝানোর জন্য, নিজের দোষটাকে গুণে পরিণত করার জন্য সেটাকে গ্লোরিফাই করেছে। ঠিক আছে? ওকে। আর এখানে অনেক সময় দেখো আমাদেরকে পুরো বইটাকে না নখদর্পণে রাখে, কারণ হচ্ছে যে আমাদের চ্যাপ্টার গুলোতে কি থাকবে, অনেকগুলা ব্যাকরণিক শব্দ থাকে, এই শব্দগুলো থেকেই পরীক্ষাতে আসে, ভার্সিটি অ্যাডমিশন আছে। আমি এমন ভাবে প্রস্তুতিটা নিব যাতে আমার ভার্সিটি অ্যাডমিশনটা পর্যন্ত কভার হয়ে যায়। তো এখানে দেখো এই যে গজানন শব্দটা, এটা হচ্ছে একটা সমাসবদ্ধ শব্দ। তোমাদেরকে আমি একটা শব্দ কোষ দিব, মানে শব্দ ভান্ডার দিব, যেখানে শব্দার্থ লিখে থাকবে, ওখানে এটা অর্থ দেওয়া থাকবে। গজাননের অর্থ হচ্ছে গজ, গজের ন্যায় বা গজের মতো, আনন্দ যায়, আনন্দ মানে মুখ, আনন্দ মানে কি মুখ, এটা একটা বর্গীয় শব্দ। আনন্দ মানে হচ্ছে মুখ, ঠিক আছে? মানে গজ মানে হাতি, হাতির মতো মুখ যার, তাকে বলে গজা। ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা তার নিজের পরিচয় পাইলাম, তার বাবার পরিচয় পেলাম, তার মায়ের পরিচয় পেলাম। ঠিক আছে? এরপরে আসছে কার কথা? আমার আসল অভিভাবক, আমার মামা, দ্য গ্রেট মামা। এরপরে আসছে মামা চরিত্রের কথা। এই মামা হচ্ছে আমাদের গল্পের ভিলেন। আমাদের গল্পের ভিলেন কে? মামা। এই মামাই হচ্ছে সকল অকাণ্ড করবেন। ঠিক আছে? এসব বলছে, এবার মামার পরিচয় আসছে, যে আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড় 6 বছর বড়। এগুলোর নোটগুলো আমি তোমাদেরকে গ্রুপে আপলোড করে দিব। হ্যাঁ, সবগুলো পরিচয় গ্রুপে আপলোড করে দিব। আর মুনতাকা বলছে স্যার সাউন্ড কম শোনা যাচ্ছে, এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে? এখন কি স্পষ্ট আছে? একটু রেসপন্স করো, ইয়েস। ওকে, ঠিক আছে। দেখো, তাহলে বলছে মামা হচ্ছে তার চেয়ে কি বছর 6 বড় এবং তার আসল অভিভাবক। ঠিক আছে? কি বলছে দেখো, তিনি ফলগুর বালি, ফলগুর বালির মতো তিনি আমাকে, আমাদের সংসারটাকে অন্তরের মধ্যে শুষে নিয়েছেন। কিসের মতো? ফলগুর বালির মতো। ওকে, ফলগুর বালির মতো মানে হচ্ছে যে, ঠিক আছে, ফল্গুর বালির মতো। ফল্গু হচ্ছে ভারতের একটা অন্তঃসলিলা নদী, যেটার ভেতরে পানি থাকে। পানি নিতে হলে বালিটাকে সরাতে হবে, তারপর পানিটা পাওয়া যাবে। মামা হচ্ছে সেরকম এই পুরো সংসারটাকে তার ভিতরে তিনি নিয়ে রেখেছেন, শুষে রেখেছেন। কেউ যদি এই সংসারে কিছু করতে যায় তাহলে আগে মামাকে খুশি করতে হবে, মামাকে রাজি করতে হবে। ঠিক আছে? সেই জন্য বলছে ফল্গুর বালির মতো। তাহলে মামাকে কিসের সঙ্গে তুলনা করেছে? ফল্গুর বালির সঙ্গে তুলনা করেছে। তিনি আমাদের সমস্ত সংসারের বিষয়, তাহাকে না করিয়া একটু এখানে রস পাওয়া যাবে না। সেজন্য কোনো কিছুর জন্য আমাকে ভাবতেই হয় না। সেই জন্য অনুপম আগে বলেছে, এইখানে বলেছে
আমি আমার মুখে শুরু, পণ্ডিত মশাইদের মুখে বিদ্যুৎ যেন আবার এমন করেই প্রকাশ পায়। ঠিক আছে? কারণ হচ্ছে সে যদি এই যে মামা তার সকল দায়িত্ব নিয়ে রেখেছে, তাকে কোনো দায়িত্ব নিতে হচ্ছে না, সে কোনো ঝামেলার মধ্যে না, আমাদের এমন একটা লাইফ চাই, এমন একটা জীবনই তো আমরা চাই যে আমার কোনো দায়িত্ব নাই, আমার দায়িত্ব অন্য কেউ পালন করবে, আমি নিজে মানে শুধু চিল করবো, আরামায়েশ করবো, ঘুরবো, ট্যুর দিব, ফেসবুকে স্টোরি দিব, তাই না? একটা মানে বোহেমিয়ান একটা লাইফ থাকবে, লাইফ ইজ মানে ফুল অফ চিল। আমরা তো সেরকম একটা জীবন চাই, অনুপমের সেই জীবনটা আছে। ঠিক আছে? সে তো বলছে সে মামা যেহেতু আমার জন্য মানে আমার সব কাজ মামা নিয়ে নিয়ে ফেলেছে, দায়িত্ব সব মামা নিয়ে নিয়েছে, আমার আর কোনো টেনশন নাই। আমি সেই জন্য আগের জীবনটাই চাই, পরবর্তী জন্মে যদি আসি তাহলে আমি এই জীবনটাকেই প্রত্যাশা করবো। ওকে, তাহলে স্যার এই পৃষ্ঠাতে আমরা কি কি তথ্য পেয়েছি সেটা আরেকবার পড়বো আমরা। প্রথমে আমরা পেয়েছি অনুপমের বয়স সম্পর্কে, অনুপমের গুণ সম্পর্কে। দ্বিতীয়ত আমরা পেয়েছি অনুপমের বাবা সম্পর্কে, তিনি অনুপমের বয়স কত বছর? 27 বছর। তার জীবনটা ছোট, এই জীবনের কোনো গুণাগুণ নাই, তার পণ্ডিত মশাইরা তাকে শিমুল ফুল মাকার ফলের সঙ্গে তুলনা করতো। ঠিক আছে? তারপর হচ্ছে সে আবারও এইভাবেই আসতে চায়, তার বাবা ছিল একজন গরিব, ওকালতি করে টাকা পয়সা ইনকাম করেছে, অনেক বড় লোক হয়ে গেছে। তারপর হচ্ছে তিনি সুযোগ পান নাই এগুলা ভোগ করার, মৃত্যুতে তার প্রথম ছুটি হয়েছে, তার মাও ছিল গরিব ঘরের মেয়ে, এটা তিনি ছেলেকেও ভুলতে দিতেন না, নিজেও ভুলতেন না। এবং অনুপম মায়ের কাছেই বড় হয়েছে, মায়ের আঁচল ধরেই বড় রেখে বড় হয়েছে। তারপর হচ্ছে তার অনুপম নিজেকে গজাননের ছোট ভাই বলেছে। তারপর হচ্ছে মামা, মামা হচ্ছে আসল অভিভাবক। তারপর মামার বয়স হচ্ছে তার চেয়ে 6 বছরের বড়, তাকে ফল্গুন নদীর সঙ্গে তুলনা করেছে। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের একদম ক্লিয়ার ধারণা হয়ে গেল। এইটুকু পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে স্যার? একটু প্রশ্ন করো, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। সবাই বুঝেছি? নাই স্যার, ওকে। সিয়াম, সিয়াম এসছে। সিয়াম আহ, হচ্ছে যে আমাদের এবারের এসএসসি পরীক্ষাতে সিয়াম গোল্ডেনধারী বা খুব ভালো রেজাল্ট করেছে, অসাধারণ রেজাল্ট করেছে। তা আমরা চাইবো সিয়াম পরবর্তীতে তাদের এই তার ফলাফলটা যেন সে ধরে রাখতে পারে। ঠিক আছে? তারপরে আসো, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎ পাত্র। সে কি পাত্র? সৎ পাত্র, অনুপম। ঠিক আছে? বলছে তামাকটুকু পর্যন্ত খাই না। তখনকার দিনে কিন্তু তামাক খাওয়াটা একটা মানে একটা সিম্পল একটা ব্যাপার ছিল, তামাক আর কি। আগের দিনে তো পোলাপানের তামাক খায় না, এখন হচ্ছে যে একটু আপডেট হয়ে গেছে তো ভেপ খাই, ভেপ, তাই না? একটু ভেপ খাই আর কি, তামাক টামাক এখন আর খায় না পোলাপান। এগুলো কি তামাক? এগুলো ছোট লোকই খাচ্ছে আবার তামাক। বড় লোক সবাই এখন ভেপস খাবে, তাই না? তাহলে যে সব পাত্র সে তামাকটুকু পর্যন্ত খায় না, এই ভেপটাও পর্যন্ত সে নেয় না, যে ভেপটা হালাল বলা হয় আর কি, এটা পর্যন্ত সে নেয় না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, কোনো ঝামেলাই নেই ভালো মানুষ হওয়ার। তাই আমি নিতান্ত ভালো মানুষ, এটা কোনো কথা? কেমন কথা এটা? আর একটু জুম করা যাবে? ওকে, লেখাগুলোকে আর একটু জুম করতে হবে, তাই না? দাঁড়াও, একটু চেষ্টা করছি লেখাগুলোকে একটু জুম করা যায় কিনা। এটা হচ্ছে অনেক আস্তে আস্তে এই পাশে আসছে, এই যে আসছে। আচ্ছা, আমরা একটু সময় নিই জুম করার জন্য। তোমার এই মাঝখানে আমি যতটুকু পড়িয়েছি সেটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। তারপর আর পড়ো। এখন কি বোঝা যাচ্ছে এখান থেকে?
এইটুকু থেকে বুঝা যাচ্ছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তারপরে দেখো, বলছে যে আমি কি তামাক পর্যন্ত খাই না। ভালো ছেলে একেবারে আমি। আচ্ছা দেখো, তো বলছে নিতান্ত ভালো মানুষ, এটা কেমন কথা? বলছে যে ভালো হওয়ার কোনো ঝামেলা নেই। দেখো, যার কাছে দায়িত্ব থাকে তাকে দায়িত্বটা পালন করে প্রমাণ করতে হয় যে সে ভালো মানুষ, তাই না? মানে সে দায়িত্বশীল, এটা তো তাকে প্রমাণ করতে হয়। কিন্তু যার কাছে কোনো দায়িত্ব নাই তাকে তো এটা প্রমাণ করার দরকারও নাই। বিষয়টা হচ্ছে সেরকম। বলছে যে আমার যেমন আমি ঝামেলার মধ্যেই নাই, আমি যেহেতু কোনো ঝামেলার মধ্যে নেই তাহলে আমি এমনিই ভালো মানুষ। বলছে যে ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, মানে আমি যে ভালো মানুষ এটা প্রমাণ করার দরকার নাই, আমি এমনিতেই ভালো মানুষ। ওকে, বলছে যে মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তু না মানিবার ক্ষমতা আমার নাই। মায়ের আদেশ মেনে চলবো, বস্তুত আসলে না মানার মতো ক্ষমতা কোনো, আমার মাকে অবাধ্য করবো বা ঘরের আদেশ অবাধ্য করবো, অবাধ্য হবো, এই সুযোগ আমাদের নাই। এখনকার পোলাপাইন যে কোথায় কোথায় চলে যাচ্ছে, তাই না? ট্যুর দিচ্ছে ফ্যামিলিকে না বলে, কোথায় কোথায় চলে যাচ্ছে, তাই না? যে অনুভব তো সেটা জীবনেও করতে পারবে না। তারপর হচ্ছে অন্তঃপুরের শাসনে, অন্তঃপুরের শাসনে মানে এখানে লিখে রাখতে হবে, এটা হচ্ছে নারী শাসনে সে চলতে পছন্দ করে। নারী শাসনে, নারী শাসনে সে, অন্তঃপুরের শাসনে মানে হচ্ছে নারী শাসনে, ঘরের শাসনে, অন্তঃপুর মানে ঘরের ভেতরে। নারীপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। আমি বড় হয়েছি কিভাবে? নারী শাসনে বড় হওয়ার জন্য। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, তবে এই লক্ষণটি স্মরণ রাখবেন। স্বয়ংবরা মানে হচ্ছে স্বয়ং বর গ্রহণ করে যে নারী, স্বয়ং বর গ্রহণ করে যে নারী তাকে বলে স্বয়ংবরা। আগেকার দিনে রাজাদের কন্যাদের মানে প্রিন্স যারা, এখন হচ্ছে যে ফেসবুক প্রিন্স। আচ্ছা দেখো, এখন হচ্ছে যে কি ফেসবুকের অ্যাঞ্জেল প্রিন্সেস থাকে, কিন্তু বাস্তব জীবনে আগেকার দিনে যে রাজাদের প্রিন্সেস ছিল আর কি, তো ওদের যখন কোনো বিয়ের সময় হতো তখন তারা যখন পাত্র পছন্দ করতো, তখন অনেক দেশ থেকে পাত্ররা আসতো। তো সেখান থেকে তারা চুজ করতো, যদি দুই তিনজন পছন্দ হয়ে যেত তাহলে সেখানে আবার একটা পরীক্ষা দিতে হতো। পরীক্ষা দিয়ে তারপরে তাদেরকে কি করতে হতো, ওই মানে হয়তো দেখা যাচ্ছে যে কোনো যুদ্ধ করতে হতো বা কোনো কিছু তীর মারতে হতো, যে কোনো একটা লক্ষ্য পূরণ করতে হতো। তো এইভাবে করে তারা কি করতো, এভাবে করে বর চুজ করা হতো তখনকার সময়। তো অনুপম বলছে যদি এরকম কেউ থাকে যে আমাকে, মানে সে কেউ যদি নিজে বর পছন্দ করতে চায় নিজ থেকে, তাহলে আমাকে তালিকার ফার্স্টে রাখতে পারবে, কারণ আমি একদমই ভালো মানুষ, কোনো ঝামেলার মধ্যে নেই। কিন্তু পুরুষ মানুষকে এমন হতে হবে, তাকে অবশ্যই ঝামেলা করতে হবে, তাকে অবশ্যই কি করতে হবে, ঝামেলা করতে হবে পুরুষ মানুষকে। ঠিক আছে না? ওকে, তারপর বলছে অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, মামাকে কি বলেছে দেখো, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মামাকে। মামাকে কি বলেছে? ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। কার বিশেষ মত ছিল? মামার বিশেষ মত ছিল। মামার বিশেষ মত ছিল। কার বিশেষ মত ছিল? মামা। ধনীর কন্যা তার পছন্দ না, বড় লোকের বেটি লোক, লম্বা লম্বা চুল, এটা মামার পছন্দ না। কেন পছন্দ না? আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেঁট করে আসবে, মাথা নিচু করে আসতে হবে। বড় লোকের মেয়ে হলে কথাবার্তা শুনবে না, সে মানে সে নিজের ইচ্ছা মতো একটা জীবন লিড করবে, পরিবারকে মানে শ্বশুর বাড়িকে সে পাত্তা দিবে না। এটা মামার পছন্দ না। মামা চান হচ্ছে যে গরিবের ঘরে, তিনি চান অথবা টাকার প্রতি তার আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। কোথায় জড়িত? অস্থি মজ্জায় জড়িত। অস্থি মজ্জা তো বুঝো, যারা সায়েন্স স্টুডেন্ট তারা তো এই জিনিসটা বুঝবা, তাই না? হাড়ের ভিতরে রক্তে রক্তে শিরায় 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 রক্ত, মামা টাকার ভক্ত। বুঝা গেল? এটা হচ্ছে যে অস্থি মজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ সে টাকা দিতে প্রচুর করবে না, মাফ করবে না টাকা দিতে, টাকা দিয়ে দিবে। অর্থাৎ টাকা নাই কিন্তু টাকা দিয়ে দিবে। হোয়াট আর লজিক ম্যান, হোয়াট আর লজিক! আমার কি অসাধারণ লজিক দেখেছো! তার কাছে টাকা নেই কিন্তু টাকা দিবে দেখাইতে। কিভাবে দিবে আমি জানি না, সে দিবে আমার, কিন্তু তার কাছে টাকা থাকতে পারবে না। ওকে, যাহাকে শোষণ করা চলিবে, অর্থ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাধা উঠাই তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। গুড়গুড়ি জিনিসটা কি? ওই যে কতগুলা নলওয়ালা, কতগুলা তামাক খাওয়ার জন্য এবার টান দিলে, মুখের ভিতরে দিলে আওয়াজ হয়, তাই না? এগুলো হচ্ছে গুড়গুড়ি। আর একটা হচ্ছে বাঁধা হুকা, মানে হচ্ছে নারকেলের এই মালা দিয়ে কি করা, একটা হুকা তৈরি করে আর কি, একটা নল দিয়ে। তো এটা হচ্ছে গুড়গুড়ি হচ্ছে যারা বড় লোক তাদের খাবার, আর বাঁধা হুকা হচ্ছে গরিব সন্নি মিসকিনদের তামাক। তো এখন হচ্ছে যে বাড়িতে অতিথি আসলেন,
তামাক দিতে হতো। এই তামাকটা কাকে দিতে হতো? ওই গুড়গুড়ি দিয়ে দিলে মানে হচ্ছে যে একটু ভালো আপ্যায়ন হতো, আর তামাক দিয়ে বাঁধা হোকা দিলে একটু মানে গরিবে আপ্যায়ন হতো আর কি। তো সে বলছে বেহাই আমাকে টাকা দিবে যখন তখন আমি চাইবো, কিন্তু আমি এত আতিথেয়তা ভাই করতে পারবো না, এত ফর্মালিটি ভাই আমি মেনটেন করতে পারবো না, এটা হচ্ছে মামার লজিক। ঠিক আছে, আমি কি দেবো আসলে কোন রকম বাধা হোকায় তামাকটা দিয়ে দিব, যদি গুড়গুড়ি দেয় নাই বলে এটা বলে অভিযোগ করা যাবে না। তখনকার সময় কিন্তু দেখেন তামাক কিন্তু এইভাবেই অ্যাভেলেবল ছিল। আজকের দিন আমাদের পোলাপাইন একটু ভেব খেলেই মানে কত কথা মানে বলে আর কি। যাক আমি সেদিকে যাচ্ছি না। তারপর দেখো বলছে যে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। কানপুরে, কোনপুরে? কানপুরে। কানপুর থেকে এসে এই হরিশটাই কি করলো? এই হরিশটাই আকামটা করেছে। কি করেছে দেখো, সে ছুটিতে কলকাতায় আসি আমার মন উতলা করিয়া দিল, সে বলিল ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, তুমি যদি বলো তোমার যে জীবনে যদি, তোমার তো এখন দরকার সেটাই, একটা মেয়ে তো দরকার জীবনে, তুমি যদি বলো আছে আমার কাছে একটা, কেন? তাহলে সে কানপুরে কাজ করে, অর্থাৎ তার মেয়েটা কিন্তু ওইখানে কানপুরেই থাকে। কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছে, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই। উমেদারি মানে হচ্ছে যে চাকরির জন্য অন্যের কাছে যাওয়া, প্রার্থনা করা, ধর্ণা দেওয়া চাকরির জন্য। বলছে যে কি, উমেদারি নাই, চাকরি নাই, কোনো চাকরিরও দরকার নাই, নিজের বিষয় নিয়ে দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, নাই নাই এখন কিছুই নাই, তাই না? তার হচ্ছে যে থাকিবার মধ্যে ভেতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা, শুধু আমার এই অভিভাবক আছে আর আমি আছি, আমার জীবনে আর কিছু নাই এখন আর। বলছে এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা, নারী রূপের মরীচিকা দেখিতেছিল। একটু হলো, তাই না? বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা, নারীকে কি বলেছে? মরীচিকা বলেছে। এখানে যারা মেয়েরা আছো আর কি তারা একটু মাইন্ড করতে পারো, কিন্তু রবীন্দ্রনাথ বলেছে তাই আমি বলছি। Off করে দাও। ঠিক আছে, রবীন্দ্রনাথ বলেছে তাই আমি বলছি যে মানে নারী হচ্ছে কি মরীচিকার মতো। মরীচিকা কি আমরা জানি, দূর থেকে মনে হবে যে ওখানে পানি আছে, কিন্তু কাছে গেলে আর পানিটা পাওয়া যায় না। ঠিক আছে না, কাছে গেলে মনে হয় যে আরো দূরে আছে। তো নারী হচ্ছে সেরকম, মানে তাদেরকে মনে হচ্ছে আমি পেয়ে গেছি, আমি একদমই পেয়ে গেছি, কিন্তু হচ্ছে আসলে তাকে যখনই তুমি পাইতে যাবে তখন সে আরো দূরত্বে চলে যাবে, যতই তুমি পাইতে যাবে ততই সে দূরত্বে চলে যাবে। ঠিক আছে, সেজন্য কিছু কিছু জিনিস না পাওয়ার মধ্যেই সুন্দর। ঠিক আছে, ওকে। তো হচ্ছে বিশ্বব্যাপী নারীর মরীচিকা দেখিতেছিল, আকাশে তাহার মিষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মনে তাহার গোপন কথা। মানে তরু মর্মনে গোপন কথা মানে হৃদয়ের কথাটা। আকাশে যখন তাকাই মনে হচ্ছে যে আকাশের মেঘগুলো, এগুলো তো মেঘ না, এগুলো কোনো এক সুন্দরী এলোকে ছুড়ে চলে যাচ্ছে। বলছে বাতাসে তাহার নিঃশ্বাস, যখন বাতাস আসছে গায়ে মনে হচ্ছে যে এটা বাতাস না, এটা কেউ মনে হয় আমার শরীরের কাছে এসে নিঃশ্বাসটা ফেললো। তারপর বলছে তরু মর্মনে তাহার গোপন কথা, এই যে পাতায় পাতায়, যে গাছের লতায় পাতায় যে কি হচ্ছে, নড়াচড়া হচ্ছে, এরা মনে হয় আমার হৃদয়ের গোপন কথাগুলো নিয়ে এরা টানাটানি করছে, এরা কথা বলছে। প্রেমে পড়লে মানুষের আসলে এরকম অনুভূতি হয় আর কি। প্রেম তুমি এমন যে জীবনটা করে দাও যেমন তেমন, যে প্রেম তুমি এমন মনটা করে কেমন তেমন, তাই না? প্রেমে পড়লে, তাই না? এখানে অনেকের আছে বলতে হয়, আমি জানি না। এখন এমন সময় হরিশ আসিয়া বলিল মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনে নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। কিসের মতো? বলছে যে বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, তাই না? বসন্ত বাতাসে সৈক, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের মধু, আমার বাড়ি কাঁদে সৈক, বসন্ত বাতাসে। এই বকুল বনের, বকুল বন মানে হচ্ছে তার মনের বন, আসলে বকুল বন বলতে তো এখানে বকুল ফুলকে বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, তার মনের মধ্যে বকুল বনের, বলছে যে কি বকুল বনে নবপল্লব রাশি, নতুন পাতা। নতুন পাতা দেখেছো তোমরা? নতুন পাতা দেখেছো? দেখে একটু রেসপন্স করো, তোমাদের সাথে তো কথা বলা হচ্ছে না আমার। নতুন পাতা দেখেছো? জি স্যার। ওকে, এই নতুন পাতাগুলো দেখবা। এখন আমরা গাছে যে পাতাগুলোকে দেখি এগুলা কিন্তু ওইভাবে কাঁপে না যেভাবে নতুন পাতাতে বাতাস আসলে ঝিরঝির করে কাঁপুনি হয়। বলছে সেরকম নতুন পাতার মতো আমার হৃদয়টা কাঁপতে লাগলো। ঠিক আছে, আসলে এগুলো তখনকার সময় অনুভূতি, তখন তো সবকিছু এখন তো এত সহজলভ্য না আসলে তখনকার সময়ের মতো। এখন তো সবকিছু ইজি, একটা মেয়েকে পছন্দ হইলো তাই দে ভাই, দে ফেসবুক আইডিটা দে, ইনস্টাগ্রাম আইডিটা দে, তাই না? একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দে, দেখি দেখি একটু, তাই না? একবার টিকটকে থাকলে দেখি টিকটক আইডিটা দে, দেখি সে কেমন, একটু টিকটকার ভালো কিনা না মন্দ দে দেখা যাক,
তাই না? এখন হচ্ছে আমরা সহজ, আমাদের আগে সহজ ছিল না, নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনতে লাগলাম। আলো আর ছায়া, এটা একটা স্বপ্নের মতো জায়গা। তুমি দেখবা অর্ধেক আলো অর্ধেক ছায়া, কিছুটা আলো আছে কিছুটা ছায়া আছে। ওই জায়গাটাকে একটা ঘোরের মতো মনে হয়, একটা স্বপ্নের মতো মনে হয়। সে এখন একটা ঘোরের মধ্যে আছে, এখন একটা স্বপ্নের মধ্যে আছে। ঠিক আছে না? এখন একটা স্বপ্নের মধ্যে আছে। ঠিক আছে, তারপর বলছে হরিশ মানুষটা ছিল রসিক। আচ্ছা, এখানে তাহলে আমরা আমরা এখানে একটা ক্যারেক্টার পাইছি না? নাম কি ক্যারেক্টার পেলাম না আমরা? নাম হচ্ছে হরিশ। কি নাম? হরিশ। সে কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। সে কানপুরে কাজ করে। সে হচ্ছে মেয়ের সন্ধান দিয়েছে। মেয়ের সন্ধান দিল সে, একটা মেয়ের সন্ধান দেয়। তারপরে হচ্ছে সে কি, সে হচ্ছে যে রসিক মানুষ। রস দিয়ে বর্ণনা করা শক্তি তাহার ছিল, এবং আমার মন ছিল তৃষার্ত। সে যে কোনো কথাকে একটু রসকস দিয়ে ইনিয়ে বিনিয়ে বানিয়ে বলতে পারে, তাই না? তোমাদের আশেপাশে কিন্তু অনেকে আছে যারা এরকম কথার মধ্যে প্রচন্ড রস থাকে, তাই না? তারপরে সে বলছে, আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো দেখি। হইল এটা কথা, ওটা তো পছন্দ হয়েছে, তুই যাবি, তুই নিজে যাবে, চল তো ভাই, চল তো কানপুরে, চল একটা ট্যুর দেই কানপুরের মধ্যে। কানপুরে গিয়ে হাত পা সব একেবারে ছাই ছাই করে ফেলি, চল বেটা। কি বলিস তুই? তুই এতদিন পর আমাকে বলতেছিস? আর আমাদের অনুপম বলত বলতেছে মামাকে, বলতে মামাকে একটু বলে, মামাকে বিয়ে করবে না পাগলা? বিয়ে করবি তুই, তুই যাবি। কিন্তু অনুপম এই কথাটা বললো। ভেরি স্যাড, ভেরি স্যাড, খুবই দুঃখজনক বিষয়। হরিশ আসল জমাইতে অদ্বিতীয়। তাহলে সে আসল জমাতে অদ্বিতীয়। ওকে, আসর জমাতে অদ্বিতীয় হরিশ। তাই ভারতে তাহার খাতির, যে যারা একটু কথা ভালো বলতে পারে না ওটাকে সবাই পছন্দ করে। তো সবাই তাকে ডাকে, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠলো, মামার বৈঠকে উঠলো। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। তাহলে মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর, গুরুত্বপূর্ণ মামার কাছে। মেয়ের না, মেয়ের বাপের কি আছে? বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি এককাল ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। অর্থাৎ দেবী লক্ষ্মী কর্তৃক আশীর্বাদ পুষ্ট হলে একটা ঘট পাইতো, পাত্র, মানে একটা ঘট পাত্র। সেই পাত্রের মধ্যে অনেক আহ হীরা জহরত বা টাকা পয়সা এগুলো থাকতো আর কি, স্বর্ণ মুদ্রা থাকতো। বলছে যে এরকম লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। এখন তার শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলে ইনি পশ্চিমে গিয়া বাস করছেন। কোথায় গিয়ে বাস করছেন? পশ্চিমে, ওই যে কানপুরে গিয়ে বসবাস করছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। কিসের মতো থাকেন? অর্থাৎ ওনারা এক সময়, স্যার নেট প্রবলেম অনেক, আশা করি ঠিক হয়ে যাবে, তুমি একটু তুনার চেনা, একটু অপেক্ষা করো। বাকিদের ক্লাস ঠিকই চলছে আশা করি, তুমি একটু অপেক্ষা করো, নেট ঠিক হয়ে যাবে। বলছে যে কি, যে পশ্চিম গরিব গৃহস্থের মধ্যে থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। আর এই মেয়েটা ছাড়া আর কেউ নাই। তাহার কষ্টে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইল না। অর্থাৎ কিছু সম্পত্তি, একসময় অনেক সম্পত্তি ছিল, এখন অল্প কিছু আছে। এই অল্প কিছু সম্পত্তিটা সে নিশ্চয়ই কাকে দিয়ে দিবে? মেয়েকে দিয়ে দিবে, তাই না? মামার কিন্তু ওই চাহিদাটা হচ্ছে। আচ্ছা, অনেকে বলছে যে সেম। তোমার টেনশন করো না স্যার, ক্লাস রেকর্ড হচ্ছে, তোমরা সেগুলো দেখতে পারবা। ঠিক আছে, বাকিদের কি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার? ক্লাস কি ভালো লাগছে? একটু রেসপন্স করো, ক্লাস কেমন লাগছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্লাস ভালো। ভালো। ওকে, ঠিক আছে। তারপরে দেখো, এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15। তাহলে এখানে কিন্তু এখনো মেয়ের নাম কি, পরিচয় কি, কিছু দেখায় নাই, কিন্তু কিছু বল নাই, জাস্ট হিন্টস দিচ্ছে। মেয়ের বয়সটা কি? 15। ওকে, তাই শুনে আমার মন খারাপ হইলো। কিসের জন্য মন খারাপ হয়েছে? মেয়ের বয়স 15 শুনে। বংশে কোনো দোষ নাই? বংশে কোনো সমস্যা আছে নাকি? না, দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বড়াই ঘাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা বন। কাজে বাপ এগুলি সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছেন। এখানে দুইটা অন্তর্মূলক লাইন আছে। এক হচ্ছে বরের হাট মহার্ঘ, মহার্ঘ মানে চড়া মূল্য, মহাদাম, অর্ঘ, মহাদাম, চড়া মূল্য। হাট মানে বাজার, বরের বাজার অনেক চড়া, কারণ তখনকার সময়ে মানে 6-7 বছরই মেয়েদের বিয়ে হয়ে যেত। 10 বছর হলে তাকে বলতো, পারলে একটা মাইক ইউজ করেন। হ্যাঁ, সামনে থেকে করব, সামনে থেকে আরো আপডেট ক্লাস হবে ইনশাল্লাহ তোমাদের জন্য। হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে জাস্ট আমরা শুরু করেছি, ইনশাল্লাহ সামনে থেকে আরো অনেক আপডেটেড ক্লাস হবে। ঠিক আছে, তো বলছে যে বরের হাট হচ্ছে অনেক দাম। যেমন তখনকার সময় মেয়ের বয়স যখন 10 হয়ে যেত, তাকে বলতো অরক্ষণীয়া। অরক্ষণীয়া, অরক্ষণীয়া মানে হচ্ছে
আর রাখা যাবে না, অরক্ষণীয়। আর রাখা যাবে না, অরক্ষণীয় মানে কি, এটাকে আর রাখা যাবে না। ঠিক আছে, বলছে যে বড়হাট মহানগর, তার উপরে কি ধনুক ভাঙা পণ, মানে ধনুকটা হচ্ছে যে আমরা চিনি না, ধনুক তোমাদের একটা গল্প আছে কপিল দাস মুর্মুর শেষ কাজ, ওইখানে মানে হচ্ছে আমরা ধনুক প্র্যাকটিস করেছি, আমি একদম ক্লাসেই ধনুক মারিয়েছি স্টুডেন্টদেরকে দিয়ে, বুঝেছো, তীর ধনুক খেলা খেলেছিলাম। তো হচ্ছে ধনুকটা যখন টানে, মানে টার্গেট যতক্ষণ পর্যন্ত টার্গেটটা একদম শিওর না হয়, নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত ধনুকটা টানতে থাকে। এখন টানতে টানতে এক সময়টা কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, বাঁকা হতে হতে এক সময়টা ভেঙেই যায়, তাই না? তো এটাকে বলছে ধনুক ভাঙাবো না, অর্থাৎ টার্গেট যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত ধনুক টানতে হবে। তো বাবার অবস্থা হচ্ছে সেরকম, বাবা বলছেন টার্গেট কি একটা যোগ্য বর খুঁজে পাবেন তিনি, এই আশায় তিনি অপেক্ষা করছেন, এবং বয়স যত, মেয়ের বয়সও বেড়ে যাচ্ছে, বাবা সবুর করছেন, ধৈর্য ধরছেন, কিন্তু মেয়ের বয়স তো ধৈর্য ধরছে না। তৎকালীন সময়ে 10 বছর বয়সে মেয়ে বিয়ে দিতে না পারলে যেমন শুভাকর্মে আমরা দেখেছি, 10 বছর বয়স ক্রস হয়ে গেছে তার, কিন্তু মেয়ে বিয়ে দিতে পারছে না, এই জন্য তাদেরকে একঘরে করে দিচ্ছে, সমাজ থেকে বিচ্যুত করে দিচ্ছে। এখন তার বয়স যে 15 হয়ে গেল, এটার কারণ কি? কারণ হচ্ছে তিনি যোগ্য বর খুঁজে পাচ্ছেন না, এটার জন্য তিনি অপেক্ষা করছেন, কিন্তু মেয়ের বয়স তো অপেক্ষা করছে না। তো এই যতক্ষণ পর্যন্ত না যোগ্য বর খুঁজে পাবেন না, ততক্ষণ পর্যন্ত তিনি মেয়েকে বিয়ে দিবেন না, এটা হচ্ছে তার পথ। ঠিক আছে, বুঝতে পেরেছি এইটুকু পর্যন্ত? আচ্ছা, যাই হোক, পুলিশের সরস রসনার গুণ আছে, আমার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে, কোনো বাধা বিঘ্নহীন ভাবে আহ, ছেড়ে দিল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত মনে করেন। আন্দামান দ্বীপ হচ্ছে যেখানে ব্রিটিশরা বঙ্গোপসাগরে অবস্থিত একটা ভারতীয় দ্বীপ, যেখানে হচ্ছে যে ব্রিটিশরা কি করতো, যারা রাষ্ট্রদ্রোহ করতো, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতো, তাদেরকে ওখানে নির্বাসনে দিত। ঠিক আছে, তো দ্বীপ হচ্ছে কি একেবারে বিচ্ছিন্ন থাকে না, দ্বীপ সাথে কারো কানেকশন থাকে না কিন্তু। তো মামা মনে করেন যে কলকাতার বাইরের পৃথিবীটা হচ্ছে একটা আন্দামান দ্বীপের মতো। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন নগর পর্যন্ত গিয়েছিলেন, কোন নগর পর্যন্ত গিয়েছিলেন, কোন নগর পর্যন্ত, কোন নগর, কোন নগর, কোন নগর পর্যন্ত গিয়েছিলেন। বাবা যদি মন হইতেন, তবে তিনি হাবড়ার কোল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। হাবড়ার কোল পার হওয়া, হাবড়ার কোল কি, ভারতের প্রথম দৃষ্টিনন্দন ব্রিজ বলা হয় হাবড়ার কোলকে। ঠিক আছে, তো তিনি যদি মনু, মনু মানে হচ্ছে যারা, যিনি সংহিতা রচয়িতাকে মনু বলে, ঋষি, মনু ঋষি আর কি। তো ওই তিনি যদি মনু হতেন, ওই ঋষিটা তিনি যদি হতেন, সংহিতাতে কি থাকে, কি করণীয় কি করণীয় না, এগুলা নিয়ে মানে বিস্তারিত থাকে আর কি, নিয়ম কানুন গুলো থাকে। বলছে তিনি যদি এই মনোটা, তিনি যদি মনে হতেন, আর সংহিতা যদি মামা নিজে পোলটা পার হওয়াকে, যেটা হচ্ছে বড় বাজারের পরে শেষ প্রান্তে আর কি, যেটা পার হলে অন্য একটা প্রদেশে চলে যায়, তো হচ্ছে তিনি হাবড়ার পোলটা পার হওয়াকে একেবারে নিষিদ্ধ করে দিতেন মামা। ঠিক আছে, একেবারে সুনিশ্চিত করতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসবো, সাহস করিয়া প্রস্তাব তুলতে পারলাম না, কিন্তু আসলে ওরা ইচ্ছে ছিল সে নিজে মেয়েটা দেখবে, কিন্তু সেটা সাহস করে মামাকে বলতে পারে না। ঠিক আছে, কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইলো, সে আমার বিনু দাদা। তাহলে এখানে আরেকটা ক্যারেক্টারের নাম আমরা পাচ্ছি, এটা হচ্ছে বিনু দাদা। এটাকে বিনু দাদা। ঠিক আছে, তো বিনু দাদা কি বলছে দেখো, তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিন্দা ফিরে আসে বলে মন্দ নয়, এক খাঁটি সোনা বটে, কি বলেছে? আচ্ছা, বিন্দার ভাষাটা অত্যন্ত আর্ট, আর্ট মানে হচ্ছে জড়সড়, যেখানে আমরা বলি চমৎকার, বিনোদনা বলি চমৎকার। হ্যাঁ, কিছু বলেছো, কিছু কি বলেছো? আচ্ছা দেখো, বলছেন যে যেখানে আমরা বলি চমৎকার, মানে আমরা যদি একটা জিনিস দেখে যদি বলি ওয়াও কি সুন্দর, কি অসাধারণ, বিরুদ্ধা সেখানে বলবে যে ও আচ্ছা কোন রকম আর কি চলে এটা। আমরা যেটাকে বলবো 100, এটাকে 100-র মতো, 100 দেওয়ার মতো, বিন্দুদা বলবো যে এটা কোন রকম টেনে টুনে 30 করে। মানে বিন্দুদা হচ্ছে ওই রুচি সম্পন্ন, ওই ক্যাটাগরিতে। বিনু দাদা এসে যখন বলেছে মেয়ে কি বলেছে, মন্দ নয় হে খাঁটি সোনা বটে, তার মানে এই মেয়ে যে কি সুন্দর, কত না সুন্দর এই মেয়ে। বিনু দাদা যেহেতু এটাকে 100 বলছে, তার মানে এটা তো 1000। বুঝা গেল বিষয়টা? কিন্তু আমার ভাষাটা অত্যন্ত জলসর। তো বলছে ওকে বুঝলাম, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। প্রজাপতির সঙ্গে পঞ্চস্বর, প্রজাপতি মানে হচ্ছে বিয়ের দেবতা আর কি, বুঝছো? তো বিয়ের দেবতার সঙ্গে পঞ্চস্বর মানে হচ্ছে বাঘ, অর্থাৎ কোনো বাধা নাই, এটা বোঝাচ্ছে ভাগ্যের সুপ্রসন্নতাকে বোঝাচ্ছে, অর্থাৎ বিয়ে হইতে আর কোনো কি নাই, বাধা আমার মধ্যে নাই। তাহলে এইটুকু পর্যন্ত আমরা যা বলেছি স্যার, এগুলোকে আমরা আরেকবার রিভিশন দিব, কেমন? তো হচ্ছে আমরা প্রথম পৃষ্ঠায় দেখলাম, প্রথম পৃষ্ঠায় তো আমরা পড়ে ফেলছি। সেকেন্ড পৃষ্ঠায় আমরা দেখেছি যে মামা সম্পর্কে সে কি করেছে, যে মামা সম্পর্কে
পরিচয় দিয়েছে। ওকে, মামা হচ্ছে যে কি ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ছিল, যে তার বিশেষ সম্পর্কে বিয়ে সম্পর্কে বিশেষ মত আছে, মেয়েকে পেট করে আসতে হবে, যে বেহাই পক্ষের টাকা পয়সা থাকা যাবে না, কিন্তু টাকা দিতে কসুর করবে না, এবং সে মামা আতিথেয়তা করতে পারবে না। এরপরে হরিশের কথা আসছে। হরিশ কানপুরে কাজ করে মেয়ে সন্তান দিয়েছে, সে রসিক ছিল, আশুর্যমন্ত অদ্বিতীয় ছিল। মামাকে সে কথাটা বলে, মামার আসলে কথাটা উঠে, মামাও রাজি হয়, কিন্তু মামার মন ভার হলো কি দিয়ে, আমার বোন ভার হলো মেয়ের বয়স শুনে, 15 বছর বয়স, বংশে কোনো দোষ আছে কিনা খেয়াল করেছে, কিন্তু পরে দেখলো যে না, বাবা অপেক্ষা করছেন কি জন্য, ভালো একটা পাত্রের জন্য। তারপর মামার আরেকটা বৈশিষ্ট্য বলছে, মামা শহরের বাইরে, কলকাতার বাইরে যাবেন না, তিনি এটাকে পুরো দুনিয়াটাকে আন্দামান দ্বীপের মধ্যে মনে করেন। জীবনে একবার কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। তারপরে ওই আশীর্বাদ করার জন্য তার বৃন্দাদাকে পাঠানো হলো। বৃন্দাদা ভাষাটা অত্যন্ত আর্ট, যেখানে আমরা বলি চমৎকার, সে বলে চলনসই। বৃন্দাদা এসে বললো মেয়ে মন্দ নয়, খাঁটি শোনা বেটে। তার মানে একেবারে কি, মেয়ে হচ্ছে যে অসাধারণ। আর এই কথা শোনার পরে আমাদের অনুপমের মনের মধ্যে লাড্ডু ফুটা, কি ফুটেছে? লাড্ডু ফুটেছে, বিয়ের লাড্ডু ফুটেছে। ঠিক আছে স্যার, তাহলে আজকে আমরা এইটুক পর্যন্ত দেখলাম আজকে। ঠিক আছে, এইটুক পর্যন্ত তোমরা তোমাদের কারো কোনো সমস্যা আছে স্যার? নাই? তাহলে যা পড়েছি তা মুখস্থ হয়ে গেছে না? এইভাবে আমরা প্রতি ক্লাসে, ক্লাসটাকে প্রত্যেকটা ক্লাস আমি যা পড়াবো প্রত্যেকটা টপিক তোমাদের মুখস্থ হয়ে যাবে। কোনো মানে বাসায় তোমাকে কি করতে হবে না, বাসায় তোমাকে এটা নিয়ে কোনো প্যারাই নিতে হবে না, কোনো ঝামেলাই নিতে হবে না। তোমাকে প্যারা নিতে হবে একটা সময়, যখন পরীক্ষা থাকবে, পরীক্ষার সময় তুমি পরীক্ষাগুলোর জন্য একটু রিভিশন দিতে হবে, তখন তোমাকে এই প্যারাটা নিতে হবে। বাট আদারওয়াইজ তোমাকে আর প্যারা নিতে হবে না। আমার যারা এক্স স্টুডেন্ট আছে, যারা আমার কাছ থেকে পড়ে গেছে, তোমরা হয়তো গ্রুপে দেখেছো, আমি বিভিন্ন সময় দিয়েছি তাদের ছবি, তারা এখন বর্তমানে সবাই ভালো ভালো জায়গায় আছে। ঠিক আছে, তাহলে ইন্টারের সময়টা হচ্ছে কিন্তু ঠিক সেরকম একটা সময়। এই সময়টাকে তোমাকে কাভার করার জন্য তুমি গ্রুপ সাবজেক্ট নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে মানে পড়াশোনা করার, বাংলা পড়াটা টাইম পাবা না। তাহলে বাংলাটাকে তোমাকে কি করতে হবে, যারা বুদ্ধিমান বুদ্ধিমতী, তারা টিচারের কাছে পড়ে পড়ে বাংলাটাকে কমপ্লিট করে রাখবে। সেই জন্য তোমরা বাংলাটাকে কমপ্লিট করার জন্য তোমাকে কোনো না কোনো টিচারের কাছে পড়তে হবে, যদি তুমি চাও ভালো একটা রেজাল্ট করতে। আর ইন্টার তো শুধু ইন্টার না, ইন্টারের সাথে কিন্তু ভার্সিটি অ্যাডমিশন জড়িত আছে। হ্যাঁ, তোমার কাঙ্ক্ষিত সেই স্বপ্ন জড়িত আছে। আমাদের এই জার্নিটা হবে একেবারে ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত। যেদিন আমি একটা আমার স্বপ্ন, কাঙ্ক্ষিত স্বপ্নে আমি পৌঁছাবো, সেই দিনেই আমি এই মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। তাহলে এই যাত্রায় তোমাদেরকে স্বাগত। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস কখন হবে আমি গ্রুপে জানিয়ে দেবো, তোমার বন্ধুদেরকে বেশি বেশি করবা। ঠিক আছে, তা আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আমার গ্রুপের মধ্যে আমি এগুলা আপলোড করে দেবো। গ্রুপের মধ্যে এগুলো আমি আপলোড করে দেবো, যা যা আজকে লিখিয়েছি সবগুলাই আপনার গ্রুপে আমি আপলোড করে দেবো। ওকে, সবাইকে তাহলে আজকে আসসালাম হ্যাঁ বলো, কিছু বলতে চাও? স্যার। কিছু বলতে চাও? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। সকল বাধাকে আসসালাম বিজয়ের পথে হাঁটবে তুমি স্বপ্নরঙে। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদেরকে তুমি বলবে, কিন্তু বেশি বেশি করে বলবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওকে স্যার।